পাহাড় কিংবা টিলা কেটে পরিবেশ নষ্ট করে কোনো প্রকার খনিজ সম্পদ উত্তোলন করা যাবে না। খনি ও খনিজ সম্পদ আইন এবং পরিবেশ সংরক্ষণ আইনে এ কথা স্পষ্ট করে বললেও বাস্তবতা পুরোটাই উল্টো। দর্শক, আজকের প্রোটেক্টর উডেন ডোর ২১-এর চোখ এবার সিলেটে। আর আপনাদের সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা, আর অনুসন্ধানে সাহায্য করেছেন মোহাম্মদ নুরুন নবী। স্থায়ী অবকাঠামো নির্মাণ কিংবা উন্নয়ন কাজের নির্মাণ সামগ্রীর তালিকায় পাথর থাকতেই হবে। আর এত পাথরের যোগান কোথা থেকে কিভাবে হয় তা এক বিশাল সমীকরণের বিষয়। প্রশ্ন, পরিবেশ ও জীববৈচিত্র্যের ভারসাম্য বিনষ্ট করে কেন এই পাথর ব্যবসা, আর এই পেশি শক্তির মদতদাতাই বা কারা? দর্শক, চলুন দেখা যাক অনুসন্ধান কি বলে। মেঘালয়ের কোল ঘেঁষে সীমান্তে ভারতের সারি সারি সবুজ পাহাড়, টিলা, পাহাড়ি ঝর্ণা মোহিত করে এপারের মানুষকে। কিন্তু এই সীমান্তেই বাংলাদেশের একটি টিলার সবুজ আবরণের রং পাল্টে হয়েছে সোনালি। উচ্চতা কমিয়ে চলছে, কোথাও কোথাও হয়েছে সমতল, আবার কোথাও গর্ত। পাথর খেকোদের সদল বলে হামলা বাঁচতে দেয়নি টিলাটিকে। অস্তিত্ব প্রায় নেই বললেই চলে, আর অবশিষ্ট নেই জীববৈচিত্র্য। পেট ভরা খনিজ সম্পদ নিয়ে এমন পাহাড়ের কান্না কেউ যেন শুনতে পায় না। বলছি সিলেটের কোম্পানিগঞ্জের শাহ আরিফিন টিলার কথা। এখন টিলা বলা খুব একটা যৌক্তিক হবে না, কারণ এটি এখন একেবারেই কঙ্কালসার, অস্তিত্ব বিলীনের পথে। বোমা বিস্ফোরণের মতেই শব্দ উৎপন্ন করে বলে এসব পাথর উত্তোলন যন্ত্রের নাম। এটার নাম বোমা। বোমা মেশিন ব্যবহারে আরো কৌশলী হয়েছেন তারা। আমরা অনুসন্ধানে জেনেছি রাত 12টার পর থেকে সকাল 5টা পর্যন্ত 3-4টা ইঞ্জিন চালিত ট্রলার তারা পার্ট ব্যবহার করে। দেশে বিদ্যমান আইনের বিধান মতে পাহাড় বা টিলা কোনো ক্রমেই পাথর কোয়ারি হতে পারে না। এ ধরনের অপকর্ম থামাতে টাস্ক ফোর্সের অভিযান যে একেবারেই পরিচালিত হয়নি এমনটা নয়। আপনাদের চোখের সামনে পিরান নদীতে 10-12টা মেশিন এখন আমি দেখলাম সেভ মেশিন দিয়ে পাথর তুলতেছে। তাহলে আপনারা কি কাজ করেছেন? আপনারা কয়টা জব্দ করেছেন? পুড়িয়েও ফেলা হয়েছে কথিত বিভিন্ন মডেলের বোমা মেশিন বিভিন্ন সময়ে। অভিযান শেষ, আবার সেই একই তৎপরতা। লুকোচুরি খেলা চলছে বছরের পর বছর। শুধু দুমুঠো ভাতের আশায় অনিরাপদ পাথর কোয়ারিতে এসে প্রায়শই টিলার মাটি ধসে মরছে হতভাগ্য শ্রমিকরা। সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায় শুধু গত 23শে জানুয়ারি থেকে 16ই মার্চ পর্যন্ত প্রাণ দিয়েছে 20 জন শ্রমিক। প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী ঝামেলা এড়াতে দুর্ঘটনার পরপরই লাশ সরিয়ে ফেলা হয়। 23শে জানুয়ারির ধসের ঘটনায় মারা যায় 6 জন। এই ঘটনার প্রশাসনিক তদন্ত কমিটির রিপোর্টে বেরিয়ে এসেছে অনেক চমকপ্রদ তথ্য। নির্বিঘ্নে বোমা মেশিন চালানোর অনুমতি দিয়ে অপরাধে জড়িয়েছে সংশ্লিষ্ট খোদ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও পুলিশের ওসি। তদন্তের ভিত্তিতে আরও 47 জনকে অভিযুক্ত করে একটি মামলা রুজু হয়েছে। হত্যা মামলা দায়ের করা হয়, কিন্তু অদ্যাবধি কোনো আসামি ধরা পড়েনি। ২১-এর চোখের অনুসন্ধানে এসেছে সুনামগঞ্জের ছাতকের ইসলামপুর ইউনিয়নের একটি টিলা গিলে ফেলার কাহিনী। এর নাম ধনী টিলা। এখানকার পাথর এখনো নতুন উদ্বোধন হয়েছে। এইটা কাটতে 10-15 বছর যাইব। এই টিলাটি 1996 সালে 70টি মণিপুরী পরিবারকে বন্দোবস্তের মাধ্যমে ঘর তুলে বসবাস করার সুযোগ দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। মণিপুরীদেরই এক প্রভাবশালী ব্যক্তি খনিজ সম্পদ ব্যুরো থেকে লিজ এনে একাই পাথর তোলা শুরু করেছে। তার সাথে পেরে উঠছে না অন্য মণিপুরীরা, কারণ ঢাকার ইকবাল, বর্জন কুমার, কেনা, কুদ্দুস 3 জনে লিজ আনছে সরকার থেকে। বসবাসের জায়গা নেই অজুহাতে মণিপুরীদের বন্দোবস্ত পাওয়া জায়গা নিতে চায় মুক্তিযোদ্ধারা। পাথর তোলার অভিযানে হাত লাগিয়েছে তারাও। কিভাবে আর ভালো থাকবো? এই যে মুসলমানেরা এত বনগাঁও লোকেরা আমাদেরকে এত নির্যাতন চালাচ্ছে। মুক্তিবাহিনীরা কইতাছে আমরা জায়গা, এটা তোমরা জায়গা না। পিছন থেকে একটা
সিন্ডিকেট ওনাদেরকে সাহায্য করতেছে আর কি। এর আগে একবার মন্দির ভাঙা হয়েছে, তারপরে আবার যেই দিন নাকি গড়জালানি হয়েছে। মণিপুরীরা সংখ্যালঘু হবার পরেও পাথর তোলা শুরু করেছে বলেই এই গোলমাল, এমন বক্তব্য স্থানীয় ইউপি মেম্বারের। যারা কিনছে তারা জায়গাটা হস্তান্তর করছে, পাথর তোলা বেচা কিনা শুরু করছে। ইউনিয়নের মেম্বার নি জানা গেল এই মেম্বারই আবার প্রভাবশালী নুরুজ্জামানের স্ত্রী। মুক্তিযোদ্ধারা এখানে বসবাস করতে চায়, তাদের কোনো বসবাস করার জায়গা নাই। এবার মণিপুরীদের ত্রাস ও ইউপি মেম্বার এর স্বামী নুরুজ্জামানের মুখোমুখি 21-এর টিম। না আমাদের আব্বা। বরাদ্দ না পেয়ে টিলা দখল শুরু করেছে মুক্তিযোদ্ধার সন্তান নামে এই প্রভাবশালীরা। এখানে 40-45 ঘর মুক্তিযোদ্ধা আমরা আছি, আমরা এই টিলাটা খুঁড়তে বা খুঁড়তে দিব না। এই যে জায়গাটা কিছু সুনিচু আছে না, এটাকে লেভেল করে আমরা চাইতেছি এটা আবাদ করে যাতে সুন্দরভাবে আমরা গড় করতে পারি। যে গ্রুপ এন্ট্রি তাদেরকে যদি সে সুযোগ সুবিধা দিত তাহলে দেখা যেত যে এ নিয়ে কোনো মণিপুরী উপজাতি পরিচয় হোক কিংবা মুক্তিযোদ্ধাই হোক, সবার উদ্দেশ্য ধনী টিলার পাথর খেয়ে সটকে পড়া। দর্শক, খাদক শব্দটির সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত, তবে এ এক অন্য খাদক। এবার অনুসন্ধান আরও প্রত্যন্ত অঞ্চলে। দর্শক, যাচ্ছি প্রোটেক্টর উডেন ডোর 21-এর চোখে ছোট্ট একটা বিরতিতে। ফিরেই পরিচিত হব এইসব পাথর খেকো ও ভূমিদস্যুদের সাথে। আপনাদের ধন্যবাদ প্রোটেক্টর উডেন ডোর 21-এর চোখের সাথে থাকার জন্য। একটি কুড়ি দুটি পাতার দেশ সিলেট, আছে জনপ্রিয় সব পর্যটন স্পট, বিছনাকান্দি, জাফলং, রাতারগুলের মতো নয়ন জোড়ানো সব নাম। কিন্তু পাথর তোলার বিস্ফোরায় সুস্থভাবে থাকতে পারছে না মনোরম এই পর্যটক আকর্ষণের স্থানগুলো। যদিও পরিবেশ অধিদপ্তর জাফলংকে প্রতিবেশগতভাবে সংকটাপূর্ণ এলাকা ঘোষণা করেছে, তারপরও কি থেমে আছে অত্যাচার? আইনের আবরণে এবার পাকাপোক্ত পাথর খেকোরা। সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি, পাহাড়, ঝর্ণা, স্নিগ্ধ স্বচ্ছ শীতল পানির নদী কিংবা পাথর বিছানো জায়গাটি আকর্ষণীয় পর্যটকদের কাছে। কিন্তু এই স্থান অনেকের কাছে লোভনীয় ভিন্ন কারণে, কেননা মাটির নিচে লুকিয়ে আছে টাকা উপার্জনের পাথর। এই ব্যবসায়ীর কথায় মনে হতে পারে এরা আইনের প্রতি বুঝি অনেক বেশি শ্রদ্ধাশীল। এখানে কোনো যান্ত্রিক পদ্ধতিতে কোনো পাথর তোলা হয় না। এবার তার কথার সত্যতা খুঁজতে 21-এর চোখের টিম নৌকায় 10 মিনিটের পথ পেরোতে না পেরোতেই অবাক করা এক দৃশ্য। একদিকে নদী পাড়ের সমতল ভূমির বিশাল অংশ, এরই মধ্যে খাওয়া শেষ। খাদকদের দৃষ্টি ফিরেছে অন্য অংশেও, যথারীতি মানুষের কাজ সহজ করে দিচ্ছে একটি যন্ত্র। কথা ও বাস্তবতার যে এক বিশাল ফারাক, সেটা এলাকাবাসীর বক্তব্যে অনেকটা পরিষ্কার। এই এলাকার প্রভাবশালী যারা, ওরাই মূলত এই পাথর উত্তোলন করছে। অবশ্য তাদের প্রশাসনের সাথে যোগসূত্র রয়েছে, যার কারণে এই পাথর উত্তোলন করছে। এবারে নয়নাভিরাম সিলেটের জাফলংয়ে 21-এর চোখের টিম 2015 সালে এখানকার বেআইন নদীতে প্রায় 14.93 কিলোমিটার এলাকাকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া বা ইসিএ ঘোষণার গ্যাজেট প্রকাশিত হয়। নিষিদ্ধ করা হয়, পরিবেশের ক্ষতি হয় এমন সব ধরনের কার্যক্রম। আসলে কিছুই বদলায়নি। পর্যটন স্পটে মূল নদীতে পাথর খেকোদের ফেলে যাওয়া গর্তের চিহ্ন এখনও এক একটি মৃত্যুকূপ হয়ে আছে। সরেনি পাথর কাঁসার মেশিনগুলো, আর পাথর কোয়ারির অবস্থা আরও ভয়াবহ। তা দেখতেই আরও প্রত্যন্ত অংশে আমাদের অনুসন্ধান। নদীর পাশ দিয়ে যেতে যেতে কৃষিজমি পেরিয়ে বিশাল এক কোয়ারির সন্ধান মিলল। মাঠে যন্ত্রপাতি সবকিছুই আছে, শুধু নেই পরিচালনাকারীরা। থাকবে কেন? শিফট পাল্টেছে, এখন বেশিরভাগ কাজ হয় দিন নয় রাতে। এমপিকে আমি ফোন দিছিলাম, ফেলোডার দিয়ে মাটি কাটতেছে, বোমা মেশিন চলতেছে, আর আপনি একটু অনুরোধ কইরা এদেরকে বলেন বন্ধ রাখার জন্য। নিষেধ দেই আইয়া, পরে পুরা সন্ত্রাসী ডাকাতির মামলা দিয়া দেয়। তাহলে দাঁড়ালো তারা এখন আর নদীতে নামছে না,
ডাঙ্গায় থাকছে ঠিকই, কৃষি জমি নষ্ট করছে তারা। এই আগ্রাসন ধীরে ধীরে লোকালয়ের দিকে যাচ্ছে। এগুলা দিয়ে চলে কৃষিকাজ করিয়া, ওরাও গ্রামের মুরব্বী। এই যে সম্পদগুলো আমাদের খাইয়া যাইতেছে মানছে, আমাদের জমিটা তো শেষ করে দিব তারা, ওরা খাওয়ার পরে। তো খবর সংগ্রহ করা কিংবা ছবি তোলা মোটেই নিরাপদ নয় এসব এলাকায়। নজরে এসে যায় পাথর ও ভূমিক্ষেপদের। থামিয়ে রাজধানী ঢাকাতে মামার ফোন ধরিয়ে দেয়। নিজেদের আখের গোছানো নয়, বরং শ্রমিকদের জীবন বাঁচানোর জন্যই পাথর তোলার এই আয়োজন জানালেন এই পাথর উত্তোলনকারী। যদি পাথর উত্তোলন বন্ধ হয়ে যায়, এলাকার মানুষ না খাই থাকবে। পরে আমাদের ম্যানেজ করার নানান চেষ্টাও চলে। তাদের সব ক্ষোভ পরিবেশবাদীদের উপর। ইন্ডিয়ার দালাল কারা? বেলা এলসির মাধ্যমে যে পাথরগুলো আনি, ওরা একটা পার্সেন্টেজ পায়। ইন্ডিয়া থেকে তো টাকা এনে বেলার মামলা চালানোর প্রয়োজন নেই। আবারও মেশিন দিয়ে পাথর তুলতে যে স্থানীয় সাংসদেরও মদত আছে, সেটা জানা গেল তার কথাতেই। অনেক কষ্ট করার পরে, অনেক আন্দোলন করার পরে এমপি সাহেবের সহযোগিতায় চালু হয়েছে। আতঙ্কের বিষয়, বোমা মেশিন বানাতে রীতিমতো কারখানাও খুলে রাখা হয়েছে এখানে। আছে উচ্চ ভোল্টেজের ইলেকট্রিক লাইন ও লেদ মেশিন। এবার আমাদের গন্তব্য নদীর অন্য প্রান্তে। এখানকার আয়োজন আরো বড়। প্রায় 70 ফুট থেকে নিচে পাথরটা। এখানে সবকিছু হয় ওপেন সিক্রেট। আদালতের আদেশও অমান্য করে চলছেন হর হামেশা। আমরা যদি বাংলাদেশের পাহাড় ভাঙ্গিয়া গাছ গাছরা ভাঙ্গিয়া আমরা খাইতাম, তাহলে এটা পরিবেশের তো আমরা এমন কোনো ক্ষতি করি না। এই মাটি এবং বালুগুলো কিন্তু এই শস্যস্থানেই থাকে। আমরা শুধু যে কটা পাথর পাই, পাথর কেটে উঠিয়ে নিয়ে আসি। এদিকে সিলেটের 5টি উপজেলায় অনুমতি পাওয়া পাথর ভাঙা মেশিনগুলো 3 মাসের মধ্যে নির্দিষ্ট স্টোন ক্রাশিং জোনে স্থানান্তরিত করার উচ্চ আদালতের নির্দেশনাও এসেছে চলতি বছরের 17 জানুয়ারি। আর যেগুলোর অনুমতি নেই, সেগুলো বন্ধ ও উচ্ছেদ করতে হবে স্থায়ীভাবে। যখন আপনি বলবেন যে স্টোন ক্রাশারের যে একটা জোন করেন, এমন একটা জায়গাকে জোন করবে যেটা পরিবেশগতভাবে আবার সংবেদনশীল। বাস্তবে এই আদেশ মান্য করার আদৌ কেউ আছে বলে মনে হলো না ওইসব এলাকায় গিয়ে। নিরীহ অসহায় শ্রমিকদেরকে সামনে রেখে নিজেদের স্বার্থ হাসিল করে পাথর খেকো শক্তিশালী সিন্ডিকেট। যখন উচ্চ আদালতের কোনো আদেশ প্রয়োজন, তখনই শ্রমিক ইস্যু। আবার যখন স্থানীয় প্রশাসনকে জব্দ করার প্রয়োজনেও এই শ্রমিক। কিন্তু যখন তারা মাটি চাপা পড়ে মারা যায়, তখনই গুম হয় লাশ। আর এদের পরিবারও যেন বাধ্য এইসব সিন্ডিকেটের কাছে। এত কিছুর পরও মানবাধিকার রক্ষার্থে কারোরই কোনো সাড়াও নেই। নিজেদের দাবি আদায়ে এ ধরনের স্বতঃস্ফূর্ত আন্দোলন দেখে পাথর শ্রমিকরা অধিকার আদায়ে যথেষ্ট সচেতন মনে হওয়াই স্বাভাবিক। তবে বাস্তবতা ভিন্ন। সবসময় শ্রমিকদের সামনের কাতারে রেখে ফায়দা লুটে পাথর খেকো সিন্ডিকেট। সরকার কিংবা সর্বোচ্চ আদালত কোনো সিদ্ধান্ত দিলেই শ্রমিকদের কর্মসংস্থান ও রুটি রুজির বিষয়টি সামনের দিকে টেনে আনা হয় বারবার। তথ্য গোপন করার চেষ্টা সবসময় করেছে পাথর কোয়ারির মালিকরা। পরিবেশগতভাবে সংকটাপন্ন বা ইসিএ ঘোষিত এলাকায় হাত দিয়ে পাথর উত্তোলনের সুযোগ নেই। কিন্তু তা পাশ কাটিয়ে ম্যানুয়ালি পাথর তোলার অন্তর্বর্তী আদেশ এনেছে প্রভাবশালী সিন্ডিকেট। বলা হয়েছে এতে 5 লাখ শ্রমিক খেয়ে পড়ে বাঁচতে পারবে। যদিও পুরো গোয়াইনঘাট উপজেলার জনসংখ্যাও তত নয়। এতটুকু লম্বা একটা নদীর থেকে যদি 5 লক্ষ লোক একবারে ম্যানুয়ালি পাথর তোলে, তাহলেও তো নদীর ইকোলজিক্যাল স্যাংটিটি বলে আর কিছু থাকবে না। বরং উচ্চ আদালতের ম্যানুয়াল পদ্ধতিতে পাথর তোলার অন্তর্বর্তীকালীন আদেশের দোহাই দিয়ে সক্রিয় রেখেছে বোমা মেশিন ও তার ক্ষুদ্র সংস্করণকে। এই জায়গাগুলোতে কোনোদিনই কিন্তু ম্যানুয়ালি পাথর তোলা হচ্ছে না। শ্রমিকদের দৈনিক হাজিরা 200 থেকে সর্বোচ্চ 500 টাকার মধ্যেই উঠানামা করে। অথচ আয় নগণ্য হলেও এদের দিয়েই রিট করিয়ে মানবিক দিক বিবেচনায় এনে আদালতের অন্তর্বর্তীকালীন আদেশ লুফে নেওয়া হয়। এই যে মেশিন দিয়ে কাজ করতে স্যার, এমন কোনো রিস্ক নাই। আবার যখন দুর্ঘটনার মধ্যে পড়ে খেয়াল কেউই রাখে না। আর জীবনবাতি নিভে গেলে তো ঝামেলা এড়াতে লাশটিও পায় না যোগ্য সম্মান। মানবাধিকার এখানে ভুলণ্ঠিত না বলে বরং কোয়ারির মাটির নিচে সমাধি রচিত হবার মতোই বলা চলে। একইভাবে পরিবেশ বিপন্ন এই পাথর কোয়ারি ও তাদের মালিক পক্ষের কারণে সীমাহীন ক্ষমতার বদৌলতে কখনো প্রশাসনের চোখের সামনে দিবালোকে কিংবা রাতের আধারে আড়ালে আবডালে বোমা মেশিন চালিয়ে ভূমির ভারসাম্য বিনষ্ট করা হয়েছে। আমাদের যে ভূমি ভারসাম্য এবং এখানে যে পরিবেশের যে ভারসাম্য, সে পরিবেশের ভারসাম্য বিনষ্ট হচ্ছে।
মাটি ক্ষয়, ভূমিধস, অবৈজ্ঞানিকভাবে মাত্রাতিরিক্ত খনিজ সম্পদ আহরণ, সবুজ বেষ্টনীকে উজাড় করা সহ যে ধ্বংসলীলা চলে আসছে, এটি যদি এভাবেই চলতে দেওয়া হয় তাহলে অদূর ভবিষ্যতে বড় ধরনের বিপর্যয় অনিবার্য। সবচেয়ে বড় ক্ষতি ভূমিকম্পের মাত্রাটা বেড়ে যাবে, কারণ আমরা একটা কথা বলি যে মাস ইমব্যালেন্স অদূর ভবিষ্যতে দেশ এবং জাতির জন্য অত্যন্ত ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে ভয়াবহ ভূমিকম্পের কারণে। বড় ধরনের কোনো দুর্যোগ আসার আগেই প্রতিকারের ব্যবস্থা নেওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞদের। কি দর্শক, পরিচিত হয়েছেন পাথর খেকো ও মানুষ খেকোদের সাথে? তাই বলে কি সামনের দিনগুলোতে এভাবেই চলবে? আবারও যাচ্ছি প্রোটেক্টর উডেন ডোর 21-এর চোখে ছোট্ট একটা বিরতিতে, সাথেই থাকুন। আপনাদের ধন্যবাদ প্রোটেক্টর উডেন ডোর 21-এর চোখের সাথে থাকার জন্য। একদিকে দেশের উন্নয়নে অবকাঠামো নির্মাণে পাথর প্রয়োজন, আবার বাঁচাতে হবে সুন্দর প্রকৃতি ও পরিবেশকেও। তাহলে দুকুল রক্ষায় আমরা কি করতে পারি? সমস্যার জট খুলতে বিশেষজ্ঞ ও গবেষকদের বিভিন্ন পরামর্শ রয়েছে। সব কিছু আইনের বেড়াচালে যেমন আবদ্ধ করা যাবে না, তেমনি সব কিছু শিথিল করলেও হবে না। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাড়ি কাড়ি টাকা উপার্জনের লোভ সংবরণ করে বুঝতে হবে, অনুভব করতে হবে আসলে প্রকৃতি কি চায়। নির্মল প্রকৃতি, পাহাড়, টিলা, ঝর্ণা, হাওর বাউর, এসবই চিরায়ত বৈশিষ্ট্য পাহাড় কন্যা সিলেটের। অর্থ উপার্জনের মানসিকতা বিপথে এনেছে এখানকার মানুষকে। অপূরণীয় ক্ষতি এরই মধ্যেই হয়ে গেছে। এই সাহসটা তারা পাচ্ছে তারা প্রশাসনকে কিনে নেওয়ার জন্য, তারা রাজনৈতিক দুর্বৃত্তদের কিনে নেওয়ার কারণে। পাবলিকলি এটা বন্ধ করা সম্ভব না, আজকে বললে কালকে সেটা আবার ফিরে আসতেছে। সুস্থির রয়েছে এমন পাথর যতটা সম্ভব না তোলাই শ্রেয়, কারণ মাটির তো সক্ষমতার সীমা আছে। এক্ষেত্রে সীমান্তের ওপারে পাহাড়ি ঢলে নদীর ভ্রাম্যমান পাথর সংগ্রহে যুক্তিযুক্ত বলে মনে করছেন গবেষকরা। যে পরিমাণ পাথর এসে আবার জমা হবে সেই পরিমাণ পাথরে তোলা যায় সেখান থেকে। টেকসই পাথরের সন্ধান হিসেবে দিনাজপুরের মধ্যপাড়ার হার্ডরক মাইনকে সক্রিয় করার পরামর্শ বিশেষজ্ঞদের। হার্ডরক মাইনকে যদি গভর্নমেন্ট ফুল রানে নেয় তাহলে এসব এলাকার পরে আমাদের দরকার হবে না। হার্ডরক মাইন পাথরের এই উৎস ব্যয়বহুল, এটা ঠিক, কিন্তু পরিবেশকে সুসংহত করার পাশাপাশি ভূমিকম্পের সমূহ সংখ্যা থেকে দেশকে বাঁচাতে এর কোনো বিকল্প দেখছেন না তারা। কিন্তু সেটা কস্টলি বিধায় খরচ বেশি পড়বে। প্রশ্ন আসতেই পারে, এই পরিবেশ বিধ্বংসী কাজ করে জীবন জীবিকা যাদের, তাদের কি হবে? ভাসমান পাথর সংগ্রহ তো থাকবেই, এর সাথে বিকল্প আয়ের উৎস হিসেবে সমৃদ্ধ সিলেটের পর্যটনকে কাজে লাগানো যেতে পারে। যারাও এখানে ইনভেস্ট করছে তারা যদি পর্যটনে ইনভেস্ট করে তাহলে তার তো আর কোনো ক্ষতি হবে না। অবশ্য এরই মধ্যে সরকার নির্দেশিত পথে কাজও শুরু করেছে জেলা প্রশাসন, আর সেটা সত্যি সম্ভব হলে স্বমহিমায় ফিরে পাবে সিলেটের পর্যটন, প্রকৃতি ও পরিবেশ প্রতিবেশ। সম্ভব হবে পর্যটনে সিলেটকে সেকেন্ড ডেস্টিনেশন বানানোর, ব্র্যান্ডিং হবে অপরূপা বাংলাদেশের। প্রিয় দর্শক, আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান, তুলে আনার চেষ্টায় থাকব তথ্যের একেবারে ভেতরের খবরগুলো। লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক 21-এর চোখ, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন 21-এর চোখ @21e-tv.com এই ঠিকানায়। কথা বলতে পারেন 019721212221 এই নম্বরে। সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই 21-এর চোখের কাজ। চোখ রাখুন 21-এর চোখে।